জামাতে ইসলামের কোনো আমির, জামাতে ইসলামের কোনো শীর্ষ নেতা কখনো শহীদ মিনারে যায় নাই, কিন্তু এবার প্রথমবারের মতো গিয়েছেন। তো এই যাওয়াটাকে আমরা কি বলবো? যখন আমাদের একজন লোক গেলেন, যাওয়ার পর আমরা কি বলবো আপনি এত বছর কেন এলেন না? এটা কি প্রশ্ন? নাকি এবার যে গেলেন এটাকে আমরা প্রশংসা করব যে আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি, এই আশাটা যেন অব্যাহত থাকে। দুটো ভার্সন কিন্তু। এত বছর তারা কেন আসেননি এটা যেমন একটা প্রশ্ন, এখন তারা এসেছেন এটা কি একটা প্রাপ্তি নয়? দুভাবেই বিবেচনা করা যায়। এবার জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি শহীদ মিনারে গিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। ওনার সঙ্গে ওনার দলে যারা সংসদ সদস্য ছিল তারা ছিলেন, ওনাদের জোটের যারা ছিলেন এনসিপির সংসদ সদস্য তারাও ছিলেন, সবাই মিলে ফুল দিয়েছেন। সেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি এবার কেন আসলেন? ভালো, প্রশ্নটা হতেই পারে, এটা সাংবাদিকের একটা প্রশ্ন হতে পারে, কোনো সমস্যা নেই। জবাবে উনি যেটা বলেছেন সেটা হলো এরকম যে রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই এসেছি। তো এই জবাবটা আমার কাছে মনে হয়েছে উনি দিয়েছেন, তো উনি যেভাবে হোক একটা জবাব দিয়েছেন। তারপরে প্রশ্ন করা হয়েছে জামাতকে এটাকে এখনো নাজায়েজ মনে করে কিনা, এবং তখন উনি একটু বিরক্ত হয়েছেন এবং বলেছেন আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। এটা বলে ওনার চেহারা যা দেখলাম আমি দৃশ্যতই উনি বিরক্তি প্রকাশ করে চলে গেছেন। দেখেন এই যে ঘটনাটা, এটা কিন্তু অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, বাট আমি যে ব্যাখ্যাটা নেব, আমি বরাবরই বলে এসেছি, এখনো বলি, আমি সবসময় চাই এই জাতি, আমাদের বাংলাদেশি যারা অধিবাসী আমরা আছি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ না হলে এই জাতিকে আপনি অগ্রসর করতে পারবেন না। ঘরের মধ্যে ঘর বানাবেন না, ঘরের মধ্যে শত্রু বানাবেন না, ঘরের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিপক্ষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, ওনাকে জব্দ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। দরকার নেই তো। অনেকে বলছেন আমরা জামাতকে বিশ্বাস করি না, করবেন না, বিশ্বাস করতে বলে নাই তো কেউ, বলে নাই তো। আপনি আপনার নেতাকে বিশ্বাস করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওনারা যে কাজটা এত বছর করেন নাই ওটা যদি এখন ওনারা করতে শুরু করেন, সমস্যাটা কোথায়? বরং এটাকে এনকারেজ করেন, তাহলে তো হয়ে যায়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত। এটাকে অনেকে দুঃখিত হতে পারেন, বিরক্ত হতে পারেন, হন, কোনো সমস্যা নাই। বাট আমি যেভাবে মনে করি আমি সেই ব্যাখ্যাটা করলাম। আমি আজকে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে আমি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব। যেমন ধরেন এইটা হলো একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটার কথা আমি বলবো সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা। এটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। 2 যে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক এলাকা নিয়ে এই যে সংসদীয় আসন আছে, এই সংসদীয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। উনি একসময় বিএনপির সঙ্গে ছিলেন, এবার তাকে বিএনপি নমিনেশন দেয়নি, উনি স্বতন্ত্রভাবে ইলেকশন করেছেন এবং বিশাল জয় পেয়েছেন। সেই রুমিন ফারহানা উনি গিয়েছিলেন সরাইল উপজেলার যে সদরে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে রাত 12:01 ফুল দিতে। নর্মালি এটাই হয় যে একটা এরকম একটা উপজেলায় ওই এলাকায় যিনি সংসদ সদস্য তিনি সবচেয়ে আগে ফুল দিবেন। ঢাকায় যেমন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওনারা আগে সবার আগে ফুল দেন, ওখানেও কিন্তু সংসদ সদস্য সবচেয়ে আগে দেওয়ার কথা। উনি গিয়েছিলেন, উনি একটু আগিয়ে গিয়েছিলেন, কিন্তু যখন উনি ফুল দিতে যাবেন তখন ওনাকে দিতে দেওয়া হয়নি। ওখানে হট্টগোল পাকানো হয়েছে। কারা করেছেন? বিএনপির কতিপয় লোক, বিএনপির একজন নেতা, তার নেতৃত্বে বেশ কিছু লোক, তারা এখানে ওনাকে দিতে দেয়নি। কিছুটা শরীরে ধাক্কাধাক্কি করেছে, গায়ে হাত দিয়েছে বলে শুনেছি, আমি জানি না। কিন্তু এই যে এভাবে দিতে দেওয়া হলো না কেন? উনি এখানকার সংসদ সদস্য, আপনার পছন্দ হোক বা না হোক, উনি তো সংসদ সদস্য, তাই না? ওনার গায়ে আপনি হাত দিলেন কেন? অথবা ওনাকে আপনি দিতে দিলেন না কেন? অথবা ওনার তৈরি করে নিয়ে আসা পুষ্পস্তকে আপনি ছিঁড়ে ফেললেন কেন? বিএনপি ছেলেরাই করেছে। এটাকে বিএনপি কিভাবে ডিফেন্ড করবে? দেখুন একটা কথা বলি, রুমিন ফারহানাকে কিন্তু কেবল সংসদ সদস্য ভাবলেই চলবে না। রুমিন ফারহানার বাড়ি ওখানে ব্রাহ্মণবাড়িয়া। ওনার পিতা হলো এমন একজন ব্যক্তি যিনি নাকি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। যে 2-1 নাম আপনি উচ্চারণ করতে পারবেন, তার মধ্যে রুমিন ফারহানার পিতা একজন। রুমিন ফারহানার পিতা মিস্টার অলি আহাদ, উনি ভাষা আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের একজন।
মানে তখনও আমাদের পরবর্তী সময় যারা বড় বড় নেতা হয়েছেন এরা অনেকেই তখন কিন্তু এই আন্দোলনে সেরকম ভূমিকা রাখতে পারেননি, যেমনটি অলি আহাদ রেখেছিলেন। সেই অলি আহাদের কন্যা, একমাত্র সন্তান, তাকে আপনি অপমান করলেন। মানে আপনারা কি ভাই, আপনারা কি মানে বিএনপি না করলে কি কেউ মানে ভাষা আন্দোলনের ওখানে শ্রদ্ধা জানাতে পারবে না? বিএনপি না করলে কি অলি আহাদের যে আপনার যে মানে অবদান সেটা মিথ্যা হয়ে যাবে? বিএনপি না করলে কি এমপি সাহেব ওখানে গুরুত্ব পাবে না? আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো, এই ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন তাদের বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনার অন্যান্য উপজেলায়, অন্যান্য প্রান্তিক এলাকায় কিন্তু আপনাদের লোকজন এগুলো শুরু করবে এবং এটা অন্যায় হবে এবং এই অন্যায়ের সঙ্গে পুরো বিএনপির নাম জড়িয়ে যাবে। আমি অপেক্ষা করতে চাই বিএনপি তার ব্রাহ্মণবাড়িয়ার এই উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আমি তৃতীয় আরেকটা ঘটনা বলি, একটা প্রত্যন্ত অঞ্চলের কাহিনী বলি। লালমনিরহাট, এখান থেকে কিছু লোক আজকে সকালেও আমাকে ফোন দিয়েছিলেন এবং তারা যেটা বলেছেন যে লালমনিরহাটে যে মানে আপনার মানে 21শে ফেব্রুয়ারি উদযাপনের যে কর্মসূচি ছিল সেটা অদ্ভুত কর্মসূচি ছিল। সকালে ওখানে ফুল দিতে যে ওখানে মানে প্রশাসনের যে গা ছাড়া ভাব এটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছিল। ওখানে একটা মাইক ছিল কিন্তু মাইকের পেছনে কেউ ছিল না, মানে মাইক দিয়ে কোনো শব্দ বের হয়নি। ওখানে কোনো শহীদের মানে ভাষা আন্দোলনের যে গান, সে গান একবারের জন্য বাজেনি, অন্ততপক্ষে সকাল পর্যন্ত বাজেনি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে শিশু কিশোরদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল, সেখানে গজলের প্রতিযোগিতা ছিল। দেশাত্মবোধক গান অথবা ভাষা আন্দোলনের গান এগুলি না, গজলের প্রতিযোগিতা ছিল। মানে প্রশাসন কিভাবে মানে মানে এক ধরনের জঙ্গি আচরণ করেছিল এবং কিভাবে মানে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে উপেক্ষা করেছে সেটা কিন্তু লালমনিরহাটের এই দৃশ্য দেখলে বোঝা যাবে। মানে বিজাতীয়করণের যে কি প্রবণতা সেখানে ছিল। বিজাতীয়করণের আরেকটা প্রবণতার কথা বলে আজকে আলোচনা শেষ করব। এই বিজাতীয়করণের প্রবণতাটা কোথেকে আসছে বলি আপনাকে। আমাদের বিখ্যাত মিস্টার শফিকুল আলম, বিখ্যাত মানুষ, অথবা কয়েকদিন আগে বিখ্যাত ছিলেন, এখন যে কোনো মানুষ যেভাবে বলেন না কেন, উনি ছিলেন ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি। উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আজ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আবার আমাদের এটা বাংলা ভাষা নিয়ে ওনার পোস্ট, বাংলা ভাষার এই পোস্ট উনি আবার ইংরেজিতে লিখেছেন। বাঙালির ছেলে ইংরেজি ভালো বলেন, বাংলা বলতে বাংলা লিখতে একটু লজ্জা পান বোধ হয়, যে কারণে 21শে ফেব্রুয়ারিতে উনি ইংরেজিতে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা কি, সেই পোস্টটা আবার বাংলা ভাষা নিয়ে। আচ্ছা, উনি লিখেছেন ইনসাফ ইজ এ বিউটিফুল বাংলা ওয়ার্ড। মানে ইনসাফ একটা চমৎকার বাংলা শব্দ। ইনসাফ কোথায় পাইছে আল্লাহ জানে, ইনসাফ কি হয় বাংলা শব্দ হয় এটা উনি ছাড়া কেউ জানে না। সো ইজ ইনকিলাব, ইনকিলাবও নাকি বাংলা শব্দ। সো আর ফয়সালা, আজাদি, জিন্দাবাদ অ্যান্ড আওয়ামী অ্যান্ড লীগ। মানে এই যে ফয়সালা, আজাদি, জিন্দাবাদ, আওয়ামী এবং লীগ এই সবগুলি বাংলা শব্দ। সো ইজ সি লিংপং, মানে চ লিংপং, মানে চ দিয়া ডট মানে বুঝতে পারছেন, বাকিটুকু আপনি মিলিয়ে নেন। এই চু লিংপং এটাও নাকি একটা চমৎকার বাংলা শব্দ। এর উদ্ভাবককে মিস্টার শফিকুল আলম। আমার কেন যেন মনে হয় এই ভদ্রলোকের মানে ক্ষমতা হারানোর পর এই ভদ্রলোকের মস্তিষ্কের দু একটা তার মনে হয় ছিঁড়ে গেছে, এটা আমার ধারণা। সরি, আমি একটু মানে হয়তো খারাপ শব্দ ব্যবহার করলাম, কিন্তু আমার হয় ওনার মধ্যে এক ধরনের অপ্রকৃতিস্থ ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি। মানে উনি এই যেন এলোমেলো হয়ে যাচ্ছেন। ভাই, আপনি যে শব্দগুলি বললেন, অনেক বিদেশি শব্দই আমাদের এখানে বাংলা ভাষায় কিন্তু আত্মীকরণ হয়েছে, বাংলা ভাষায় প্রচলিত হয়ে গেছে। কিন্তু যতই হোক না কেন, আমরা যতই প্রচলিত হোক না কেন, এগুলো শব্দগুলো বাংলা শব্দ নয়। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, কথাটা খেয়াল করুন। বাংলা ভাষায় বিদেশি শব্দ আছে, কিন্তু তার মানে ওই বিদেশি শব্দগুলো বাংলা শব্দ পরিণত হয়নি। এই জিনিসটা বুঝতে হলে কিঞ্চিত লেখাপড়া করতে হবে। তো আমাদের শফিকুল সাহেব সেটুকু করবেন কিনা
করেছেন কিনা, করার ধৈর্য আছে কিনা আমি জানি না, তবে আমরা একটু পড়াশোনা করেন ভাই। প্রত্যেকটা ভাষায়, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় বিদেশি শব্দের মিশ্রণ থাকে, বিদেশি শব্দ সেখানে যুক্ত হয়, সেটা ভাষায় যুক্ত হয়, কিন্তু তার মানে ওই শব্দটা ওই ভাষা হয়ে যায় না। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, কিন্তু তার মানে সেগুলো বিদেশি শব্দ হিসেবে থাকে এবং আমরা ভাষায় ব্যবহার করি, কিন্তু সেগুলো বাংলা শব্দ হয়ে যায় না। তো আর তাছাড়া সর্বশেষ যেটা বললেন আপনি, যে চু ডট ডট লিংপং, ওটা কোনো শব্দই না, ওটা একটা গালি, ওটা একটা গালি, অশ্লীলতম গালি। যে অশ্লীলতম গালিকে আপনারা আপনাদের শাসন আমলে আপনারা অহরহ যাত্রার সম্পর্কে ব্যবহার করতেন, কিন্তু ওটা নিয়ে ওটাকে বাংলা ভাষার শব্দ হিসেবে যুক্ত করার যে প্রচেষ্টা আপনি চালাচ্ছেন মিস্টার সাবেক প্রেস সেক্রেটারি, এটা আপনাকে সম্মানিত করবে না। লোকে এখন আপনার নামের আগে অলরেডি একটা শব্দ ব্যবহার করে, একটা বিশেষণ ব্যবহার করে, এখন নতুন একটা বিশেষণ কিন্তু লোকে পেয়ে যাবে। যা হোক, আমি মনে করি এই ধরনের প্রবণতা, এই ধরনের প্রচেষ্টা আগামীতে যত কম দেখব আমরা, তত আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব। কিন্তু এই ধরনের লোক তো সমাজে থাকবে, তারা নানা ধরনের অপচেষ্টা চালিয়েই যাবে। প্রিয় দর্শক, নতুন সরকারের যাত্রার সময় একদম শুরুর দিন, যেদিন তারা একটা মন্ত্রিসভা গঠন করলো, ক্যাবিনেট গঠন করলো, ক্যাবিনেটের নাম আমরা দেখতে পেলাম, সেদিনে আমি একটা কন্টেন্ট করেছিলাম, এবং যেখানে আমি যে নতুন যাদের মন্ত্রী বানানো হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে আমি একটু আপত্তির কথা বলেছিলাম, মিস্টার খলিলুর রহমানকে নিয়ে বলেছিলাম, তাকে নেওয়ার কি দরকার ছিল। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, আমার ধারণা আপনারা সেটা দেখেছেন। সেখানে অনেকে এর মধ্যে মন্তব্য করেছেন, আমার কেউ কেউ সমালোচনাও করেছেন। একজন তেমনভাবে লিখেছেন যে ভাই, একটা সরকার গঠন হলো, কাজ শুরু করতে পারলো না, আপনি সমালোচনা শুরু করে দিলেন। ঠিক আছে, আপনার অভিযোগ সত্য, আসলেই তারা কাজটা শুরু করতে পারেনি, তখনই সমালোচনা করেছি। এটা এই কারণে করেছি যে এটা আসলে আজকে মূল আলোচনা নয়, তবু একটু বলি। এটা এই কারণে করেছি যে আপনি যদি নিজে বুঝতে পারেন যে একটা কাজ ভুল হচ্ছে, যদি তাকে আপনি পছন্দ করেন, অথবা সে যে কাজটা করছে এটা যদি আপনার এবং আপনাদের জীবনযাপনের জন্য প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এটা শুরু করার আগেই বলতে হয়। শুরু করলে তো শুরু হয়ে গেল, তখন থামানো কিন্তু আরো কঠিন। তো আগে ভাগে বললে যদি শুরুও হয়ে যায়, তারপরেও কিন্তু ওই বিষয়ে একটু সতর্ক নজর থাকে সবারই, যে কেন কাজটা করলো। আমি কিন্তু ওটাতে খালি সমালোচনাই করিনি, আমি বর্তমান সরকার প্রধানকে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করেছি যে কাজটা কি কারণে কি হলো, আমার কাছে মনে হয়েছে ভুল হলো, সেটা আমি ইনফর্ম করেছি ওনাদেরকে, আর তো কিছু না। এখানে এটা কোনো সমালোচনা নয়, এটা এবং এই সমালোচনাটা আমি মনে করি ওনারাও এটাকে হয়তো ইতিবাচকভাবে দেখবেন। যা হোক, ওই আলোচনা আমি এখন আর করছি না, পরে হয়তো কখনো যদি আমি এটা নিয়ে দর্শকদের আরও মতামত আছে এগুলি নিয়ে হয়তো কাল পরশু একটা কন্টেন্ট আমি করবো। আজকে আমি যা বলার জন্য বলেছি যে নতুন সরকার যে যাত্রা শুরু করলো, কেমন হলো তাদের যাত্রাটা, এটা আমি আজকে তাদের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। এটাই হয় যে যখন নতুন একটা সরকার যাত্রা শুরু করে, একদম প্রথম দিনে সব মন্ত্রীদের নিয়ে ওনারা কিন্তু বসেন। এই 50 জন মন্ত্রী বসেছিলেন, তারেক রহমান সহ 50 জন, তার সঙ্গে আরও 10 জন উপদেষ্টা ছিলেন, ওনারাও ছিলেন একসঙ্গে, সবাই মিলে একটা মিটিং করেছেন। এবং সেখানে কি কি করতে চান ওনারা, তার একটা মোটামুটি একটা ধারণা পরস্পরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী বিশেষ করে দিয়েছেন ওনার কি প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি বলার জন্য। আপনাদের মনে আছে, উনি এসেই বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, একটা না, ওনার অনেকগুলো প্ল্যান আছে। আমরা সেই অনেকগুলো প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই, এবং তার আগে প্ল্যানগুলিও শুনতে চাই যে উনি কে প্ল্যান করেছেন। দায়িত্ব নেওয়ার পর আজকে যে প্রথম ক্যাবিনেট সভা, এই সভায় উনি 3টা বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, যেটা নাকি ইমিডিয়েট করতে হবে। যে 3টা অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে ওনারা 3টা জিনিস সামনে নিয়ে এসেছেন। এই 3টা জিনিস কি কি? এই 3টা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করা, এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত যেমন গ্যাস, বিদ্যুৎ, এগুলোর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। দেখেন, এই 3টাই কিন্তু আসলে যে আগামীকাল থেকে যে পবিত্র রমজান শুরু হচ্ছে, রোজা শুরু হচ্ছে, এটাকে সামনে রেখে করা হয়েছে। রোজার সময় আমরা সবসময় দেখেছি জিনিসপত্রের দাম বেড়ে যায়,
এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। এবং কিছু কিছু জিনিস আছে এক সময় আমরা প্রতি রমজানই দেখি যে টাকা দিলেও পাওয়া যায় না, যাদের এই সরবরাহটা ঠিক থাকে সেদিকেও তারা এই সরকার নজর দেবে। এই একদম খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই রাখার নিয়মটা কি। দেখুন, দ্রব্যমূল্য হলো মানুষকে প্রথমে টাচ করে, কিন্তু ভালো মন্দর প্রথম স্পর্শটা হলো দ্রব্যমূল্য দিয়ে। কারণ সবাইকে খেতে হয়, খেতে গেলে বাজার করতে হয়, বাজার করলে জিনিসপত্র কিনতে হয়, কিনতে গেলে টের পাওয়া যায় যে পকেটের টাকার সঙ্গে বাজারের দাম মিলছে কিনা। যদি আমার পকেটে যে টাকাটা আছে এই টাকাটা তো আমি এই দেশেই বসে ইনকাম করি, তাই না? তো আমার যে ইনকাম, আমার এই আয়ের সঙ্গে যদি আমার ব্যয়টা সঙ্গতিপূর্ণ না হয়, জিনিসপত্র কিনতে গিয়ে যদি আমি আয়ের সঙ্গে মিলাতে না পারি, তখনই কিন্তু মানুষের জীবন একটা দুর্বিষহ হয়ে ওঠে। তখন যা বলবেন, আপনি ভালো কথা বললেও তখন মেজাজ খারাপ হয়ে যায়। আমি জানি না আপনাদের কি হয়, আমার এরকম হয়। কিন্তু যখন পকেটে টাকা না থাকে না, তখন সব কিছু খারাপ লাগে। তো দ্রব্যমূল্য দিকে ওনারা প্রথমে নজর দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু প্রশ্নটা হলো, দ্রব্যমূল্য মাঝে মাঝে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেন বাড়ে? বাড়ার কারণ হলো দুটো, একটা হলো চাঁদাবাজি, এক হলো সিন্ডিকেট। চাঁদাবাজি এবং সিন্ডিকেট, চাঁদাবাজির সঙ্গে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক আছে। আইন শৃঙ্খলার দায়িত্বটা কার? সালাউদ্দিন সাহেবের, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্য অটোমেটিক কমবে। দেখুন, আমি এটা বারবার উদাহরণ দিয়ে বলেছি, যেমন ধরেন একদম উত্তরবঙ্গ থেকে একটা সবজি ঢাকায় আসবে, সেখানে হয়তো 40 টাকা কেজি, সেটাকে ঢাকায় আসতে আসতে অন্তত 10-12 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কে নেয়? আগে নিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এখন কে নেয়? এখন যদি কেউ নেয় তাহলে তো এই সরকারের কি হবে? ছাত্রলীগ তো এখানে চাঁদা নিতে পারবে না, যুবলীগও পারবে না, স্বেচ্ছাসেবক লীগও পারবে না। তাহলে ছাত্র বলেন, যুব বলেন, অথবা স্বেচ্ছাসেবক বলেন, এরা সবাই তো এই সময়ের এই সরকারের লোক হবে, তাই না? তো যদি চাঁদাবাজি হয় তাহলে বুঝতে হবে এরাই তুলছে চাঁদাটা। এবং চাঁদাবাজি হলে দায়টা কিন্তু আলটিমেটলি, যেহেতু সরকারের অঙ্গ সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন তুলছে, তখন দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপর আসবে। সরকার কি চাঁদাবাজি বন্ধ করতে পারবে? পারবে কি পারবে না, এটা আপনি আমি সবাই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? ধরেন আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি হতো, আমরা শুনতাম, একটা নিউজও হয়েছিল আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, যে এক কাউরান বাজার থেকে নাকি আওয়ামী লীগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি প্রতিদিন 1 কোটি টাকা নিতেন। মানে চাঁদা যা উঠতো এখান থেকেই তার 1 কোটি টাকা ওনাকে দিতে হতো। তাহলে যদি 1 কোটি টাকা ওনাকে দিতে হয়, তাহলে তুলতো কত কোটি টাকা? কারণ যারা তুলতো তাদের মধ্যে কয়েকটা স্তর আছে কিন্তু মাস্তানির, সেই যারা মাস্তানি করতো তারা তো নিশ্চয়ই ভাগ বাটোয়ারা নিত। তো সেই জিনিসটা তারা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজিটা কি কমেছিল? কমেনি। কারা নিয়েছে চাঁদা? কারণ বাজার যান, জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে বিএনপি নামধারী কেউ নিয়েছিল, তাদের সবাই তাকে চিনে। তো সেও তো আছে এখনো সে ওখানকে বিভিন্ন কমিটিতে আছে, বাজার কমিটিতে আসছে, মসজিদ কমিটিতে আছে কিন্তু উনি আছেন, কাউকে হিসাব দেন না। তো উনি কি থাকবেন আগামীতেও? ওখানে তো বিএনপি এমপি হয়নি, তাহলে এটার কি হবে? এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা যদি আপনি করতে পারেন, যদি ঠিকঠাক মতো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে। রোজার সময় লোকে বেগুনি খায়, বেগুনির দাম নিয়ন্ত্রণে থাকবে। লেবুর দাম তো এরই মধ্যে বেড়ে গেছে, 150 টাকা হয়ে গেছে শুনছি। এক হালি লেবুর দাম 150 টাকা, এটা তো অলরেডি বেড়ে গেছে। তো এইগুলি কিন্তু চিন্তা করতে হবে। তো আপনি যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, আপনি যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। সিন্ডিকেট ভাঙুন, সিন্ডিকেট কি ভাঙতে পারবেন? আমাদের নতুন যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার পারফরমেন্স সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। উনি কেমন লোক, কেমন ক্যাপাবেল লোক, সেটা হয়তো এই রমজানে মানুষ টের পাবে। উনি কি সিন্ডিকেট ভাঙতে পারবেন? সিন্ডিকেট ভাঙা কঠিন কিছু কাজ বলে আমি মনে করি না, যদি সরকার চায়। যদি না ভাঙা যায় তাহলে বুঝবো সরকার দুর্বল, অথবা সরকার নিজেই এর সঙ্গে জড়িত। হিসাব ভাই সহজ, আপনি আমার কে হন, ধমাতো ভাই না খেলাতো ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কাজটা করতে পারলেন কি পারলেন না। যদি আপনি পারেন, আপনাকে স্যালুট। যদি আপনাকে না পারেন, আপনার প্রতি আমাদের ক্ষোভ থাকবে। এটাই সহজ কথা। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে পারতে হবে। মুক্তাদির সাহেবকে বলছি, ভাই আপনি কে? আমি চিনি না আপনাকে, আপনাকে চিনতে চাই।
আপনি আপনার জাতটা চেনান আমাদেরকে, আমরা অপেক্ষা থাকবো আপনি কি করতে পারেন। আর জ্বালানি মন্ত্রীকে ইকবাল হাসান মাহমুদ, উনি পুরনো মানুষ, আগে থেকে উনি এই খাতের সঙ্গে জড়িত ছিলেন অনেক আগেও, তো ওনার অভিজ্ঞতা বেশি, উনি কী করবেন আমি জানি না। তবে এটা ঠিক, বিদ্যুৎ কিন্তু যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু নিয়মিত যায়, চলে যায়। কালকেও আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল, আমি একটা টকশোতে ছিলাম, অর্ধেক অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল। মানে চলে যে গিয়েছিল, আমি যে বানিয়ে বলছি না, তার প্রমাণ হলো এটা যে কাল রাত আমি ডিবিসি টকশোতে ছিলাম, রাত 12টার সময় বিদ্যুৎ চলে গেছিল, 10-15 মিনিট ছিল না। তো যাই হোক, এটা কিন্তু দেখতে হবে ওয়েজার সময়, বিশেষ করে আপনার বিশেষ করে তারাবি নামাজের সময়, এই সময় বিদ্যুৎ চলে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়। এখন কিন্তু ধীরে ধীরে গরমও চলে আসছে, কিভাবে কি হ্যান্ডেল করবেন আমি জানি না। তবে আমি মনে করি সরকার আজকে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, যেগুলি অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি ওনারা নির্ধারণ করেছেন, আমার পছন্দ হয়েছে। আমি হয়তো বলতাম যে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি থামান, তো এইগুলো প্রাথমিকভাবে থামালে কিন্তু চাঁদাবাজি এমনি থেমে যাবে, দুর্নীতিও থেমে যাবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, চাঁদাবাজি কমবে। যদি বাজার সরবরাহ ঠিক রাখতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। কাজে আমি মনে করি সরকারের উদ্যোগটা ভালো, এবং আমরা দেখতে চাই এর বাস্তবায়ন কেমন হয়। আমি মনে করি, আমার এটাও মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি, তারেক রহমান সাহেব আসলে কিছু প্ল্যান নিয়ে এসেছেন, এবং সেই প্ল্যানগুলি উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশ নিয়ে ভেবেছেন। আমার ধারণা ওই সময় উনি প্ল্যানগুলি করেছেন, হয়তো বা নিশ্চয়ই লিখে রেখেছেন, একদম মানে আপনার তালিকা করে রেখেছেন, হয়তো একটার পর একটা ধরবেন। কিন্তু ওনার জন্য সবচেয়ে বড় সমস্যা হবে যে বাস্তবায়নটা। সেই বাস্তবায়নটা হয় কিনা আমরা পরীক্ষামূলকভাবে একটা সপ্তাহ, মানে এই একটা মাস দেখি, বুঝতে পারবো আমরা। প্রিয় দর্শক, আমি ওনাদের সাফল্য কামনা করি। আমি কেবল ওনাদের সমালোচনা করি না, সাফল্য কামনা করি। আর সমালোচনা করি এই কারণে, যাতে নাকি সাফল্যটা সুষম